সবাইকে আবার ইজি টু লার্নিং এর পক্ষ থেকে ওয়েলকাম। তোদেরকে আবারও একবার মনে করিয়ে দিই প্রতিদিনের মতন, দেখ আমাদের ক্লাস 11-12 সায়েন্সের সব থেকে ইম্পর্টেন্ট তিনটে সাবজেক্ট বলে যেটা আমরা ধরে নিই, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, তার কমপ্লিট ফ্রিতে আমরা কোর্সটা দিচ্ছি এবং সেটা বেসড অন লেটেস্ট প্যাটার্ন অফ 2025। তো তোরা সেটা লাভ যেরকম নিচ্ছিস, তোরা চেষ্টা করিস তোদের বন্ধুদের সাথে সেটাকে শেয়ার করে দেওয়ার এবং তোরা চেষ্টা করিস যে তোরা সম্পূর্ণ ভিডিওগুলোকে দেখার। তার একটাই কারণ যে আমরা এখানেতে যে কোয়ালিটিটা প্রোভাইড করছি, অনেক পেড করছো, মানে তোরা বাড়ির সামনে যেখানে টিউশন টিচারদের কাছে পড়তে যাস সেখানেতেও হয়তো এই জিনিসটা তোরা পাবি না। তো যাই হোক, এই কথা মাথায় রেখে আমরা আগের দিনেতে যে চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম সেই চ্যাপ্টারটাতে আমরা আবার চলে যাই। তোরা জানিস আমরা করছিলাম কোন চ্যাপ্টার? দেখ, আমরা তড়িৎ চুম্বকত্ব কমপ্লিট করেছিলাম। তড়িৎ চুম্বকত্ব কমপ্লিট করে আমরা পদার্থের চৌম্বক ধর্ম এই চ্যাপ্টারটাতে এসে পৌঁছেছি। তো দেখ, এই চ্যাপ্টারটাতে পৌঁছে আগের দিনে আমরা যেখানে অব্দি ডিসকাশন করেছিলাম, আজকে আমরা ঠিক তার পর থেকে যদি ডিসকাশন করি, আমরা দেখতে পাবো কি, দেখ এখানটাতে কার কথা আছে, আমরা দেখতে পাবো এখানেতে বলে দেওয়া আছে চৌম্বক আবেশ রেখা, যাকে আমরা ইংরেজিতে বলি কি ম্যাগনেটিক লাইন অফ ইন্ডাকশন। এখানেতে একটা কি বলা হয়েছে, দেখ আমাদের কাছে যদি একটা চৌম্বক ক্ষেত্র থাকে, যাকে ইংরেজিতে আমরা বলি কি ম্যাগনেটিক ফিল্ড। তো কথা হচ্ছে, দেখ ম্যাগনেটিক ফিল্ড থাকে মানে সেখানটাতে আমাদের কি থাকে, ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে, তাই তো। ম্যাগনেটিক ফিল্ড লাইনকে আমরা বলছি কি চৌম্বক পদরেখা। তাহলে দেখ, যদি কোথাও একটা চৌম্বক ক্ষেত্র থাকে সেখানে চৌম্বক পদরেখা থাকবে। এবার যদি সেটা আমাদের সুষম চৌম্বক ক্ষেত্র হয়, ওকে, মানে আমরা বলছি কি যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেই ম্যাগনেটিক ফিল্ডার মান প্রত্যেকটা জায়গায় সমান হয়, তখন আমরা কি শিখেছি যে চুম্বক বলরেখাগুলো একটা আরেকটার থেকে সম দূরত্বে অবস্থান করবে, রাইট? ঠিক যেটাকে আমাদের এখানটাতে ছবিটাতে আমরা দেখানো আছে। দেখ এখানটাতে কেমন দেখানো আছে, এই যে চৌম্বক বলরেখাগুলো আছে, এই চৌম্বক বলরেখাগুলো আমরা দেখতে পেয়েছি, দেখ একটা আরেকটা থেকে সমান দূরত্বে আছে। এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে এটা হচ্ছে একটা সুষম চৌম্বক ক্ষেত্র। বোঝা গেল কথাটা? সুষম চৌম্বক ক্ষেত্রের বাংলা কি বললাম একটু আগে, যে প্রত্যেক জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান সমান, রাইট? এটুকুনি কথা যেন ক্লিয়ার থাকে। এবারেতে বলা হচ্ছে কি, দেখতো এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা চুম্বক পদার্থকে, চুম্বক পদার্থ মানে কি না, যেটাকে চুম্বকে পরিণত করা যায়, এক কথা সহজ কথা। হ্যাঁ, হতে পারে সেটাকে খুব ভালো চৌম্বকে পরিণত করা যাবে, হতে পারে সেটাকে খুব হালকা চৌম্বকে পরিণত করা যাবে, কিন্তু চৌম্বক পদার্থ বলতে আমরা বলবো কি যাকে সহজে চৌম্বকে পরিণত করা যায় কি যায় না পরের কথা, কিন্তু চুম্বকে পরিণত করা যায়। যদি আমরা সেরকম একটা পদার্থকে এটার মাধ্যমে, অর্থাৎ এই বাইরের দিক থেকে যে চৌম্বক ক্ষেত্র ছিল মানে যে চৌম্বক বলরেখা ছিল তার মাঝে নিচে বসে, আমরা কি ঘটনা দেখতে পাবো হচ্ছে, দেখ এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো আছে তারা কিছুটা বেঁকে যাবে, বেঁকে গিয়ে কি করবে না এই চুম্বক পদার্থের মধ্য দিয়ে যেতে স্টার্ট করবে। এবং আরো একটা জিনিস হবে, এই যে চুম্বক পদার্থটা আছে সেই চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হবে। এবং আমরা আরো একটা কথা শিখে রাখবো, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যেই দিক দিয়ে চুম্বক বলরেখাগুলো বা ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এন্টার করবে সেই দিকটাতে কিন্তু সাউথ পোল তৈরি হবে, আর যেই দিক থেকে চৌম্বক বলরেখাগুলো বাইরে বেরোবে সেই দিকটাতে আমাদের কে তৈরি হবে, নর্থ পোল তৈরি হবে। এবারে তো একটা কথা দেখ, যে দেখ এই চৌম্বক পদার্থটা এখন কি দেখতে পাচ্ছিস না, তার মাঝেও একদিকটাকে সাউথ একদিকটাকে নর্থ ক্রিয়েট হয়েছে, মানে সে কি হয়েছে নিজে একটা চৌম্বকে পরিণত হয়েছে। তাহলে দেখ এখানে দুটো ঘটনা দেখতে পাচ্ছি, ঠান্ডা মাথায় ভাব। বাইরের দিক থেকে আগে থেকে একটা কি ছিল,
চুম্বক ক্ষেত্র ছিল, যাকে আমরা যার জন্য বলছিলাম কি কিছু চুম্বক বলরেখা ছিল। তাহলে বাইরের দিকের চুম্বক ক্ষেত্রটা, তাকে আমরা কি বলতে পারবো? দেখতো, বাইরের দিকের চুম্বক ক্ষেত্রকে আমরা বলবো হচ্ছে কি চুম্বকন ক্ষেত্র। এবার দেখ, সেই চুম্বক ক্ষেত্রটার জন্য আমাদের একটা ম্যাগনেটিক মেটেরিয়াল কি হলো না, আমাদের একটা ম্যাগনেটেতে পরিণত হলো। ওকে, কেন না? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি বাইরের ক্ষেত্রটার জন্য সেখানে আবেশের সৃষ্টি হয়েছিল। ঠিক করে কথা শুনবি, বাইরের ক্ষেত্রের জন্য সেখানেতে আবেশের সৃষ্টি হয়েছিল। আবেশ সৃষ্টি হবার ফলে সেটা কিসে কনভার্ট হয়েছে না, ম্যাগনেটে কনভার্ট হয়েছে। তাহলে এখান থেকে আমরা আর কিসের কথা দেখতে পেলাম না, এখান থেকে আর কিছু আর কথা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখ, এখান থেকে তাহলে আমরা বলবো যেমন বলা আছে, দেখ চুম্বক পদার্থের ভিতরে রেখাগুলি দু ধরনের রেখার উপরিপাতের ফলে তৈরি হয়। একটা আসছে কি আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা। আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা বলতে বোঝাচ্ছে কি বাইরের দিক থেকে যে ফিল্ড লাইন গুলো ছিল সেই। আরেকটা আসছে কি চুম্বকন রেখা, মানে কি চুম্বক পদার্থটি চুম্বকে পরিণত হবার পর সেটা চুম্বকে পরিণত হয়ে গেছে, তাহলে তার নিজস্ব কি থাকবে, তার নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকবে। সেই যে রেখাগুলো সেটাকে বলা হচ্ছে কি চুম্বকন রেখা। তাকে আমরা বলছি কি না লাইন্স অফ ম্যাগনেটাইজেশন। হলো, তাহলে আমাদের এই কথাটাকে আমাদের দেখে নিতে। তাহলে আমরা দেখলাম কি, দেখ কি কি কথাটা বললাম, ক্রোনোলজিটা যদি আমি এখান থেকে আগে থেকে মেনটেন করি, কেমন লিখছি দেখ, বা কিরকম ভাবে মনে রাখছি দেখ। মিনিট, দেখ প্রথমে তো আমরা বললাম কি বাইরের দিক থেকে একটা চৌম্বক ক্ষেত্র ছিল। ওকে, তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট ক্রোনোলজিক্যাল অর্ডারেতে চলতে গেলে বলছি কিরকম ভাবে ঘটনাটা ঘটবে। দেখ, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, ওকে, সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কাকে নিয়ে আসা হলো, ভালোভাবে শুনে নে, একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে, অর্থাৎ চৌম্বক পদার্থকে। ম্যাগনেটিক মেটেরিয়ালকে নিয়ে এলে বাইরের দিক থেকে যে চৌম্বক ক্ষেত্রটা ছিল তার বলরেখাগুলোর আমাদের পুনর্বিন্যাস করবে। ওকে, তাহলে আমাদের কি দেখতে পারবো, দেন রিওরিয়েন্টেশন, রিওরিয়েন্টেশন কার না অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওকে, কোন ম্যাগনেটিক ফিল্ড লাইন না বাইরের দিক থেকে আগে যেটা ছিল। ওকে, উইল অকার। তাহলে আমরা দেখলাম কি একটা চৌম্বক পদার্থকে নিয়ে এলে বাইরের দিক থেকে যে আমাদের চৌম্বক বলরেখাগুলো ছিল তাদের পুনর্বিন্যাস ঘটবে। যদি আমি বলি কেন, তার কারণ হচ্ছে এটাই যে ম্যাগনেটিক মেটেরিয়ালটা ম্যাগনেটে কনভার্ট হবে অ্যাজ ম্যাগনেটিক মেটেরিয়াল। কি হবে না, উইল বি কনভার্টেড টু ম্যাগনেট। হলো, তাহলে এই কথাটাকে আমরা দেখতে পাই। তাহলে দেখ এই ঘটনাটাকে তোরা মাথায়, এরপরে এর পরের কথাটা আসছে এরকম ভাবে, সেটা আসছে দেখ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন নতুন করে একটা চুম্বক তৈরি হয়েছে, তার জন্য এই চুম্বকটার জন্য কিছু নতুন বলরেখা তৈরি হবে। যে বলরেখাগুলোকে আমরা বলবো কি চুম্বকন রেখা, আর বাইরের যে বলরেখাগুলো ছিল তাকে আমরা বলবো কি আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা। তাহলে ক্রোনোলজি গুলো নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আগে ম্যাগনেটিক ফিল্ড ছিল, সেখানে ম্যাগনেটিক মেটেরিয়ালকে বসালাম, ম্যাগনেটিক ফিল্ড লাইনের রিওরিয়েন্টেশন করলো, রিওরিয়েন্টেশনের পরে দেখতে পেয়েছি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এরকম চেঞ্জেস হয়েছে। কেন হয়েছে না ম্যাগনেটিক মেটেরিয়ালটা ম্যাগনেটে কনভার্ট হয়েছে। তাহলে দেখছি কি এখন নতুন একটা ম্যাগনেট তৈরি হয়েছে,
সেই ম্যাগনেটের জন্য কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন, আর বাইরের দিকটার জন্য ফিল্ড লাইন। বাইরের দিকটাকে বলছি কি আবেশী ক্ষেত্র, আর নতুন যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা নিউ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আবেশী ক্ষেত্রের বলরেখা আর নতুন ম্যাগনেটিক ক্ষেত্রের বলরেখা, এই দুটো মিলিয়ে নতুন যে সিস্টেম একটা তৈরি হবে, অর্থাৎ নতুন যে ফিল্ড প্যাটার্ন তৈরি হবে, সেই ফিল্ড প্যাটার্নটাকে এইরকম ধরনের মোটামুটি দেখতে লাগবে। হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে চৌম্বক পদার্থটা ছিল তার কাছে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো অনেক পাশাপাশি সরে এসছে, এক নম্বর কথা। তাহলে পাশাপাশি সরে এসছে এটা বোঝাতে গেলে কি কেন বোঝায়, আমরা শিখিয়েছিলাম যখন এক ম্যাগনেটিক ফিল্ড লাইন নিয়ে আমি ডিসকাশন করেছি, সেখানে আমি শিখিয়েছিলাম যে চুম্বক বলরেখাগুলো যদি একটা আরেকটার থেকে অনেক পাশাপাশি থাকে, রাইট, তো সেই জায়গাতে কি হয় না ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মানটা অনেক বেশি। আর যদি চৌম্বক বলরেখাগুলো একটা আরেকটার থেকে অনেক দূরে দূরে থাকে, সেখানেতে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয় তার মানটা কিন্তু আমাদের কম। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে। তাহলে যদি এই কথাগুলো শিখে নিই তাহলে এই পাতাতে আর আমাদের কিন্তু কোনো ডাউট থাকা উচিত না। আমরা দেখতে পাবো দেখ এখানেতে যা তোদের কোয়েশ্চেন হয় বা যা কনসেপচুয়াল ক্ল্যারিটির দরকার সেটা কিন্তু তোদের হয়ে গেছে। দেখ এখান থেকে একটা নতুন কথা দেখেরা, সেটা হচ্ছে কি চৌম্বক আবেশ রেখা কাকে বলে। ভালো করে দেখ চৌম্বক পদার্থের ভেতরে আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা, আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা বলতে কি আগে থেকে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ছিল, এবং চৌম্বকন রেখার উপরিপাতের ফলে, চৌম্বকন রেখা বলতে কি নতুন যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো তৈরি হলো, দুটো মিলে গিয়ে যেটা তৈরি হয় তাকে বলা হচ্ছে কি চৌম্বক আবেশ রেখা। ওকে, তাহলে সেই চৌম্বক আবেশ রেখাটাকে আমাদের বলা হচ্ছে কি ম্যাগনেটিক লাইন অফ ইন্ডাকশন। ওকে, তাহলে কথাটাকে আমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে, তবে আমরা এখানটা থেকে বুঝতে পারবো। তাহলে দেখ এই কথাটাকে দেখে নিলে আমরা এখান থেকে কোয়েশ্চেন গুলো করতে পারবো। কেমন দেখ, দেখ চৌম্বক পদার্থের ভিতরে থাকা চৌম্বক আবেশ রেখা আমাদের এখান থেকে বলা হয়েছে কি দেখ দু ধরনের রেখার উপরিপাতের ফলে সৃষ্টি। কি কি, একটা আছে দেখ আবেশী বলরেখা, আর একটা হচ্ছে কি চৌম্বকন রেখা। দেখ আমরা এখান থেকে সেটাকেই আলোচনা করলাম। ভালো করে দেখ, বাইরের দিকে যেটা ছিল তাকে বলবো কি আবেশী বলরেখা, নতুন যেটা রেখা তৈরি হলো তাকে বলবো কি চুম্বকন রেখা, দুটো মিলিয়ে যেটা তৈরি হলো সেটাকে বলবো কি চৌম্বক আবেশ রেখা। তাহলে কথাটাকে আমাকে কিন্তু খুব ভালোভাবে এখান থেকে এই কোয়েশ্চেনটা এই ক্ল্যারিটিটা নিয়ে আসার জন্য কিন্তু দেয়া আছে, সেটা আমাদের বুঝতে হবে। একটা আসছে কি দেখ, একটা আসছে এরকম আবেশী বলরেখা, ভালো করে কথাটা বুঝে নে, খুব কনফিউশন হয়। আবেশী বলরেখা এটা কি ছিল আগে থেকে প্রেজেন্ট ছিল, তারপরে কি তৈরি হলো নতুন মেটেরিয়াল তৈরি ছিল হলো, মানে নতুন ম্যাগনেটিক মেটেরিয়ালটা ম্যাগনেটে কনভার্ট হলো, তার যে রেখাগুলো সেটাকে বলা হয় কি চৌম্বকন রেখা। এই দুটো মিশে গিয়ে যে নতুন তৈরি জিনিসটা তৈরি হয় সেই জিনিসটাকে আমাদের বলা হয় কি চৌম্বক আবেশ রেখা। কথা কিন্তু ক্লিয়ার রাখবি, অনেক জায়গাতেই কিন্তু এই জিনিসের ভুল ব্যাখ্যা দেওয়া আছে, যেটা বলে দিলাম ভালো করে শুনে রাখ। চৌম্বক আবেশ রেখা, আবেশী বলরেখা এবং চৌম্বকন রেখা, কথা কিন্তু একদম ঠিকঠাক রাখবি। বোঝা গেল পয়েন্টটা? তাহলে দেখ এর ইংলিশ টার্মগুলোর সাথেও দেখ, সেখান থেকে দেখছিস কি চৌম্বক আবেশ রেখা তাকে বলা হয় কি ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন, চুম্বকন রেখা তাকে বলা হয়েছে কি দেখ লাইনস অফ ম্যাগনেটাইজেশন, আর আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা তাকে বলা হয় কি ম্যাগনেটিক ফিল্ড লাইন। ওকে, মানে আগে যেটা ছিল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন প্লাস লাইন অফ ম্যাগনেটাইজেশন ইকুয়াল টু আমাদের কি হয় না ম্যাগনেটিক লাইন অফ ইন্ডাকশন। ওকে, তাহলে এখানে তো কথাটাকে যারা ইংরেজিতে একটুখানি দেখিস সেটার কথাটাকে আমাদের একটুখানি ক্লিয়ার রাখ। এখান থেকে আসছে কি দেখ আবেশী বলরেখা, আবেশী বলরেখা মানে কি দেখছিস দেখ, সেটা বলতে বোঝাচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড লাইন, চুম্বকন রেখা, চুম্বকন রেখা বলতে আমরা কি বোঝালাম
না দেখ এখানটাতে লেখা আছে লাইন অফ ম্যাগনেটাইজেশন। ওকে, দেখ এই জায়গাতে লাইন অফ ম্যাগনেটাইজেশন, দুটো মিলে কি হয়েছে, ম্যাগনেটিক লাইন অফ ইন্ডাকশন। ওকে, তাহলে এখান থেকে এটা প্লাস কি থাকবে দেখতো, ওকে। তাহলে ভালোভাবে এই পয়েন্টটাকে দেখে রাখবি, দেখে রাখলে তোদের অনেক সুবিধা। তাহলে আমরা যেখানটাতে ছিলাম, কোথায় ছিলাম দেখ, এক নম্বরটাতে, এক নম্বরটাতে নিশ্চয়ই আমরা দেখে নিলাম, কি দেখে নিলাম দেখ, যে আমাদের চুম্বক পদার্থের ভেতরে থাকা চুম্বক আবেশ রেখা দু ধরনের রেখার উপরিপাতের ফলে সৃষ্টি হয়, যথা আবেশী বলরেখা এবং চৌম্বকন রেখা। গেল। পরেরটাতে দেখ, চৌম্বক পদার্থকে বাইরে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলে চৌম্বক বলরেখাগুলো যে প্রান্ত দিয়ে প্রবেশ করে, একটু আগেই আলোচনা করলাম, যে প্রান্ত দিয়ে প্রবেশ করে সেই প্রান্তে কি তৈরি হয়, সাউথ পোল তৈরি হয়। আর যেখান থেকে তারা বাইরের থেকে বেরিয়ে যায় সেখানে কি তৈরি হয়, নর্থ পোল তৈরি হয়। তাহলে এই কনসেপ্টটাকে তোদের কাছে ক্লিয়ার রইলো, ভালো করে রেডি রাখবি। পরের কথাতে কি বলা আছে দেখ, একটি লৌহদণ্ডকে বহিস্থ সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে কি ঘটবে। আমরা জানি চৌম্বক বলরেখাগুলো দণ্ডের সামনে এসে কি হবে, ঘন সন্নিবিষ্ট হবে। তার কারণ তোরা নিশ্চয়ই বুঝে নিয়েছিস, যে আমাদের সামনাসামনি এলে সেটাতে নতুন ম্যাগনেটিক ফিল্ড, পুরানো ম্যাগনেটিক ফিল্ড, দুটো মিলে কি তৈরি হয়, অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড মানে কি, লাইনগুলো আমাদের একটা আরেকটার পাশে চলে আসবে। তাহলে সেই কথাটাকে আমরা যদি মাথায় রাখি, আমরা বলবো কি, যে স্থাপন করা হলে চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলো এসে ঘন সন্নিবিষ্ট হবে। পরে বলা আছে কি, লৌহদণ্ডের সংলগ্ন অঞ্চলে বহিস্থ চুম্বক ক্ষেত্রটি সুষমই থাকবে। তোরা দেখ ছবিটাতে দেখেছিস, একটু আগেই দেখালাম, এটা কি আর সুষম আছে? আগে সুষম ছিল, এখন সেটা হয়েছে কি, এঁকে বেঁকে গেছে। তাহলে লৌহদণ্ডের সংলগ্ন অঞ্চলে চৌম্বক ক্ষেত্রটি সুষম থাকবে, সেই কথাটা ভুল। বোঝা গেল? এই কথাটা তাহলে ভুল। লৌহদণ্ডের সংলগ্ন অঞ্চলে বহিস্থ চৌম্বক ক্ষেত্রটি আর সুষম থাকবে না। তাহলে এটা কি, এটা সঠিক। তাহলে এ আর সি দুটোই সঠিক, মানে এখান থেকে আমাদের কোন অপশনটাকে কারেক্ট করতে হবে, অপশন নাম্বার ডি। বোঝা গেল কোনটাকে কিরকম ভাবে ট্রিট করছে, কেন ট্রিট করছে। পরেরটাতে চলে যাব। দেখ বলা আছে কি, কোন বক্তব্যটি সঠিক নয়। আমরা বলেছি কি, চৌম্বক পদার্থের মধ্যে চুম্বক আবেশ করতে পারে। হ্যাঁ, আবেশ করছে। আবেশ করছে কখন আবেশ করছে, যখন ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কি করছে, আমাদের চুম্বক পদার্থের মধ্যে এন্ট্রি করছে, মানে সেখানটাতেই আমাদের কি ঘটলো, চৌম্বক আবেশ ঘটলো। অচৌম্বক পদার্থের ভেতর আবেশ রেখার উৎপত্তি হতে পারে। হ্যাঁ, অচৌম্বক পদার্থের ভেতরে তো হতে পারে। হ্যাঁ, সেখানটাতে আমাদের কি হবে না, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যেটা আগে থেকে বাইরের দিকে ছিল সেটা কি আসবে, ততটা ভালো হবে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া ছাড়াই চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক আবেশ করতে পারে না, তা তো হবে না। চৌম্বক আবেশ করতে গেলে আমাদের কি দরকার, আগে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকার দরকার। সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ম্যাগনেটিক মেটেরিয়ালটা অর্থাৎ লৌহ দণ্ডটা কিসে কনভার্ট করবে, সে নিজে ম্যাগনেটে কনভার্ট করবে। তাহলে এই কথাটাকে আমাকে রেডি রাখতে হবে। তার মানে কি, এই পয়েন্টটা আমাদের অবশ্যই রং আছে। আর কি আছে, চৌম্বক পদার্থের বাইরে চৌম্বক আবেশ রেখা বাহ্যিক ক্ষেত্রের বলরেখাকে অনুসরণ করে। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এই রকম ভাবে আমরা এই পেজটাকে দেখে নিলাম। এবার দেখ আমাদের কি আছে,
কয়েকটি চুম্বকীয় রাশি ও তাদের পারস্পরিক সম্পর্ক। ওকে, আমাদের এই পার্টটা থেকে পরীক্ষায় কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন আছে, আমাদেরকে এই পার্টটা সম্বন্ধে একটু সচেতন থেকে কাজটাকে কমপ্লিট করতে হবে। বোঝা গেল? তো কিসের কথা বলছি? প্রথম কথা আছে কি, দেখ, যে পদার্থের চৌম্বক ভেদ্যতা, অর্থাৎ যাকে আমরা বলেছি কি ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ এ মেটেরিয়াল। এবারেতে আমাদের পারমিয়েবিলিটি বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে, দেখ, কথাটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমাদের কাছে ম্যাগনেটিক মেটেরিয়াল আছে, যদি সেটা ভালো ম্যাগনেটিক মেটেরিয়াল হয়, আমাদের কি আসবে, সেখানটাতে চুম্বক ক্ষেত্রের অনেক বেশি পরিবর্তন করবে। কেন? কারণ সেই পদার্থটা তত বেশি ম্যাগনেটে কনভার্ট হয়েছে। তাহলে কোনো মেটেরিয়াল যদি অনেক বেশি ভালোভাবে ম্যাগনেটে কনভার্ট হয়েছে, তাহলে সেখানটাতে আমাদের কি আসবে, তার কাছাকাছি জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোর পরিবর্তন বেশি ঘটবে। তাহলে যার পরিবর্তন বেশি ঘটছে তাকে আমরা বলবো কি সেটা ভালো ম্যাগনেটিক মেটেরিয়াল। সেটা বোঝাবো কি দিয়ে? সেটা বোঝাবো হচ্ছে আমাদের চৌম্বক ভেদ্যতা দিয়ে। অর্থাৎ যে মেটেরিয়ালের কাছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো বেশি ভালোভাবে পরিবর্তন হবে, বেশি ভালোভাবে পরিবর্তন হবে কি, ম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতরে বেশি পরিমাণ পেনিট্রেট করবে। আমি কথাটা কিরাম বললাম? ধর আমার কাছে এই একটা ম্যাগনেটিক মেটেরিয়াল আছে, আমার বাইরের দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড ছিল, যখন এই মেটেরিয়ালটাকে বসিয়েছি এটা মনে কর এরকম ভাবে বেঁকে গেল। যদি সেটা আরো ভালো ম্যাগনেটিক মেটেরিয়াল হয়, সেটা কি করবে, আরো এরকম ডিপলি ঢুকে তার কাছে বেরিয়ে যাবে। ঠিক সেরকম হবে নিচের দিকে যে আছে সেও এরকম ডিপলি ঢুকে বেরিয়ে। তাহলে যত ভিতরের দিকে ঢুকে গেল মানে কি, তত ফিল্ড লাইনগুলোর বেশি পরিবর্তন হবে। যার ক্ষেত্রে বেশি পরিবর্তন হবে তাকে আমরা বলবো কি সেটা বেশি ভালো ম্যাগনেট, মানে বলবো কি তার পারমিয়েবিলিটি তত ভালো। তো সেই কথাটাকে এখানটাতে লেখা আছে, এরকম কথা লেখা আছে, দেখ এখানটা থেকে বেসিক্যালি সেই কথাটাকে দেয়া নেই, আমি এখানটা থেকে তোদের সাথে সেটাকে ডিসকাশন করলাম। সেটা হচ্ছে কি পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটির বাংলা কি আমরা শিখলাম কি, চৌম্বক ভেদ্যতা। আমরা এখান থেকে শিখলাম কেমন ভাবে, দেখ আমরা এখান থেকে শিখলাম কি, সেটা হচ্ছে দেখ হাউ ডিপলি the magnetic field line can penetrate within the material. হলো, তাহলে এটুকুনি কথা আমরা রেডি রাখলাম। এবারে দেখ, যদি কোনো ফ্রি স্পেস থাকতো, ফ্রি স্পেস থাকলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এক ধরনের পেনিট্রেট করতো, তখন সেটাকে আমি লিখে রাখতাম কি দিয়ে, মিউ নট দিয়ে। কোনো মেটেরিয়াল থাকলে সেখানটা থেকে আমাদের যতখানি পেনিট্রেট করতো সেটাকে আমি রিপ্রেজেন্ট করতাম কিরকম ভাবে, মিউ দিয়ে। আর এই মিউ বাই মিউ নট এই যে রেশিওটা, সেটাকে আমরা লিখি কি দিয়ে, মিউ আর দিয়ে। এটাকেই আমাদের বলা হয় কি রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। তাহলে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটিটা কত হলো, মিউ বাই মিউ। ওকে, খুব সহজ করে এই ঘটনাটাকে বলে রাখলাম, তোরা কিন্তু সেটাকে মাথার মধ্যে রেখে দিস। এবার দেখ এখান থেকে কি কি কথা বলা হচ্ছে, যে রিলেটিভ পারমিয়েবিলিটির ইউনিট কত আসবে। দেখ প্রথম কথা আসছে কি, এটা তো দুটো একই ধরনের কোয়ান্টিটির অনুপাত। তাহলে যদি একই ধরনের কোয়ান্টিটির অনুপাত হয়, তাহলে মিউ নট আর এর অর্থাৎ রিলেটিভ পারমিয়েবিলিটির তার কি কোনো একক থাকবে না, তার উত্তর হচ্ছে না। কিন্তু মিউ বা মিউ নট এদের কিন্তু একক আছে, তাদের এককটা কত লেখা আছে দেখ, সেটা আসছে হেনরি পার মিটার। ওকে,
তাহলে আমাদেরকে এখান থেকে কথাটা দেখতে হবে যে মিউ নট তার ইউনিট কত, সেটা আসছে কি হেনরি পার মিটার। এবারে তো আমাদের কিন্তু একটা মাথায় কথা চলে আসা উচিত, সেটা আসছে হেনরি কার একক। ওকে, হেনরি কার একক সেটা মাথায় রাখতে হবে। সেটা আসছে কি ইন্ডাক্টার যেটা আছে না, অর্থাৎ যে জিনিসটা আমাদের ম্যাগনেটিক এনার্জিকে স্টোর করে রাখতে পারে, সেটার একক হচ্ছে কিন্তু আমাদের এই হেনরি। আর আমাদের এই হেনরি পার মিটার, এই হেনরি পার মিটার এটা হচ্ছে আমাদের কার একক না, সেটা হচ্ছে আমাদের এই মিউ বা মিউ নট এদের একক। মিউ নট আর তার কিন্তু কোনো একক নেই। ওকে, এবারেতে চলে যাচ্ছি আমরা কার, সেটা আসছে কিসে না পদার্থের শ্রেণীবিভাগ। অর্থাৎ মিউ নট আর এর মানের উপর নির্ভর করে পদার্থগুলোকে কিরকম ভাবে ভাগ করা হয়েছে। কিরকম ভাবে দেখ, বলা আছে কি যদি এই মিউ নট আর অর্থাৎ রিলেটিভ পারমিয়েবিলিটি একের থেকে কম হয়, তাকে আমরা বলবো কি ডায়াম্যাগনেটিক। এই কথাটার মানে কি মিউ নট আর একের থেকে কম মানে কি, সেটা আসছে যে ম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতরেতে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো তো প্রবেশ করবেই না, তার বদলেতে সেটা কি আসবে বেশি পরিমাণে দূরে সরে যাবে। মানে কথাটা আসছে কিরকম ভাবে দেখ, ধর আগে থেকে এখানটাতে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন ছিল এরকম, আমি করলাম কি এর মাঝখানেতে একটা মেটেরিয়ালকে নিয়ে এসে বসাবো। তো যখন আমি মেটেরিয়ালকে নিয়ে এসে বসাবো, সাধারণ অবস্থায় দেখেছি কি এই ফিল্ড লাইন গুলো বেঁকে এর ভেতর দিয়ে ঢুকে আসে। ওকে, কিন্তু যদি মিউ নট আর লেস দ্যান 1 হয়, যাকে আমরা বলছি কি তিরস চুম্বক, তিরস চুম্বকের ক্ষেত্রে কি আসবে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এরকম এর থেকে দূরে সরে যাবে। দূরে সরে যাবে সেটা বোঝাতেই ব্যবহার করা হয়েছে কি মিউ নট আর ইজ লেস দ্যান 1। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি যার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো মানে অর্থাৎ আবেশী বলরেখাগুলো আমাদের কি হয় যে অনেক দূরে সরে যায়, তাকে আমরা বলছি কি ডায়াম্যাগনেটিক বা আমরা বলছি কি তিরস চুম্বক। গেল, এরপরেতে আছে কি দেখ পড়া চুম্বক। পড়া চুম্বক মানে কি যারা চুম্বকে পরিণত হবে সামান্য পরিমাণে, যাকে আমরা বলছি কি মিউ নট আর ইজ গ্রেটার দ্যান 1। আর কি আছে অয়স চুম্বক অর্থাৎ ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয় রিলেটিভ পারমিয়েবিলিটির ভ্যালুটা একের থেকে অনেকটাই বেশি। ওকে, সেটা কার ক্ষেত্রে দেখা যায়, যেই মেটেরিয়াল গুলো খুব ভালো চুম্বকে পরিণত হতে পারে। কারা খুব ভালো চুম্বকে পরিণত হতে পারে আমরা জানি, দেখ লোহা খুব ভালো চুম্বকে পরিণত হতে পারে। কে হতে পারে নিকেল খুব ভালো চুম্বকে পরিণত হতে পারে। তাহলে লোহা বল বা নিকেল বল তাদের ক্ষেত্রে মিউ নট আর এর ভ্যালুটা আমাদের কি আসবে একের থেকে অনেক বেশি হবে। তাই দেখ লোহার ক্ষেত্রে এটাকে আমাদের দিয়ে দেওয়া আছে কতখানি, এটা হয় 1000 থেকে 5000 মধ্যে। তারপরে আছে কি দেখ কপার। কপার হচ্ছে কি একটা কপার, কপার হচ্ছে কি দেখ আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের একটা তিরস চুম্বক। তাই দেখ কপারের ক্ষেত্রে যে রিলেটিভ পারমিয়েবিলিটি বা আপেক্ষিক চৌম্বকত্বতা, তার মান দেখ না কি দেওয়া আছে একের থেকে অনেক কম দেওয়া আছে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি আমরা সবাই জানি সেটা হচ্ছে পড়া চুম্বক বা যাকে আমরা বলি কি প্যারাম্যাগনেটিক, তার রিলেটিভ পারমিয়েবিলিটি কি দেওয়া আছে একের থেকে একটু বেশি দেওয়া আছে। তাহলে একের থেকে একটু বেশি হলে কি আসবে, একের থেকে একটু বেশি হলে হবে তিরস চুম্বক। একের থেকে অনেক বেশি হলে কি আসবে অয়স চুম্বক। একের থেকে একটু কম হলে মানে তাকে আমরা বলবো কি না, সরি আমি একটুখানি বলতে গিয়ে ভুল করে ফেলেছি, একের থেকে কম হলে তিরস চুম্বক, একের থেকে একটু বেশি হলে পড়া চুম্বক, একের থেকে অনেকটা বেশি হলে তাকে আমরা বলবো কি অয়স চুম্বক। তাহলে এই কথাটাকে আমাদের শিখে রাখতে হচ্ছে। গেল, তাহলে আমাদের এই চলে গেল কি আমাদের পারমিয়েবিলিটির গল্প এবং সেটাকে নিয়ে আমাদের কিরকম ভাবে কাজ করতে হবে। এরপরে এরপরের কথায় আসছে কি দেখ, বলা আছে কি দেখ চুম্বকন অর্থাৎ সেটাকে বলা হচ্ছে কি ম্যাগনেটাইজেশন।
বলা আছে কি দেখ, শূন্য স্থানে বা বায়ুতে অবস্থিত কোনো বিন্দুতে চুম্বক প্রাবল্য এইচ হলে ওই বিন্দুতে ক্রিয়াশীল চুম্বক ক্ষেত্র কতখানি হয়, না সেটা আসছে মিউ নট এইচ। ওকে, তাহলে আমরা দেখছি কি আগে থেকে যদি চুম্বক প্রাবল্য এইচ থাকে তাহলে চুম্বক ক্ষেত্র কতখানি হয়, মিউ নট ইন্টু এইচ। এবারেতে দেখ আমাদের বলা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে দেখ যে যদি আমি এখন ওখানটাতে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে রেখে, ম্যাগনেটিক মেটেরিয়ালটা কি হবে, ম্যাগনেটিকে কনভার্ট হবে, তাই না? আমি আমাদের এখান থেকে বললাম কি সেখানটা থেকে সেটা ম্যাগনেটে কনভার্ট হবে। এবার দেখ সেটা কতখানি ভালো ম্যাগনেটেতে কনভার্ট হলো, সেটা কতখানি ভালো ম্যাগনেটেতে কনভার্ট হলো সেই জিনিসটাকে আমরা বলবো কাকে দিয়ে, না ম্যাগনেটাইজেশন দিয়ে। ওকে, তো দেখ সেই ম্যাগনেটাইজেশন যাকে আমরা অনেক সময়তে বলি কিরকম ভাবে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। সেই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন জিনিসটা কি, খুব ঠান্ডা মাথায় শুনবে। দেখ কোনো জিনিস ম্যাগনেটে পরিবর্তন হয়েছে মানে কি তার মধ্যে আমাদের ম্যাগনেটিক মোমেন্টের ইনক্রিজ হয়েছে। কিরকম কথা বলছি দেখ, আমরা যখন ইলেকট্রিসিটির সাথে ডাইপোল করেছিলাম, ডাইপোলের সময় কি দেখেছিলাম, কোনো একটা জায়গাতে ডাইপোলের স্ট্রেংথ কতটা বেশি বা কম সেটা আমরা বুঝিয়েছিলাম কিরকম ভাবে, তার ডাইপোল মোমেন্টের ভ্যালু দিয়ে। ঠিক একই রকম ভাবে এখানে তো কোনো জিনিসের কোনো ম্যাগনেটের তার স্ট্রেংথ কতটা সেটা বোঝাবো কাকে দিয়ে, আমরা বোঝাবো হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে কোথাও কোনো মেটেরিয়াল কতটা ভালো ম্যাগনেটে কনভার্ট হয়েছে সেটা বোঝাবো কি করে, সেখান থেকে কতটা বেশি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট জেনারেট হয়েছে। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম সেটা আমাদের কি আসবে, কতটা ভালো ম্যাগনেটে পরিণত হয়েছে তার একটা পরিমাপ চলে আসবে। তাই সেটাকে আমাদের এখান থেকে রেখা হয় কিরকম ভাবে দেখ, সেটাকে রেখা হয় আমাদের এম বাই ভি দিয়ে। আচ্ছা এখানেতে তোদের অনেক জায়গাতে এম বাই ভি থাকে, শুধু ছায়া প্রকাশনের বই এটাকে লেখা দিয়ে আসে কি দেখতো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে নর্মাল পি থাকলে সেটা থাকতো কি আমাদের ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে আমাদের কি লেখা হয়েছে, পিএম দিয়ে লেখা হয়েছে। সেই পিএম কে যদি আমরা ভলিউম বা আয়তন দিয়ে ভাগ করি তাকে সেটাকে আমরা পাবো কি ম্যাগনেটিক ডাইপোল। আরে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার আমাদের ভলিউম এটাকে আমরা বলছি কি দেখ এই ক্যাপিটাল এম, যাকে আমরা বলছি কি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা যাকে আমরা সংক্ষেপে ম্যাগনেটাইজেশন নামেও প্রকাশ করি। হলো, এবারেতে কথা আসছে কি যে এর ইউনিট কত আসবে। আমরা তোকে কয়েকদিন আগে যখন পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম মানে লাস্ট ক্লাসেই পড়েছিলাম ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্টকে আমরা কি দিয়ে লিখেছিলাম, সেটা লিখেছিলাম তোরা মনে করে দেখ এন আই এ। এন নাম্বার অফ টার্ন সেটার কত ছেড়ে দে, আই এর ইউনিট কত ছিল অ্যাম্পিয়ার, এরিয়ার ইউনিট কত ছিল মিটার স্কয়ার। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কত ছিল অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাকে যদি আমি ভলিউম দিয়ে ভাগ করি তাহলে সেখান থেকে কত চলে আসবে অ্যাম্পিয়ার পার মিটার। তাই আমাদের এখানেতে এই যে দেখ এই ক্যাপিটাল এম বা যাকে আমরা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা সিম্পল ম্যাগনেটাইজেশন বলছি তার একক কত চলে আসবে দেখ অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, এই কথাটাকে কিন্তু আমাদেরকে রেডি করো। এবারেতে দেখ আমাদের এই উপরের টার্মটা একটুখানি তোদেরকে শেখাবো।
কেমন কথা দেখ, আমাদের এখান থেকে একটু কথাটাকে তোকে আগে থেকে ভালো করে বুঝতে হবে। দেখ, আমাদের এখানেতে দুটো টার্মের কথা আছে, একটা হচ্ছে দেখ এইচ, একটা হচ্ছে কি দেখ এম, আর একটা মিলিয়ে লেখা হয়েছে কি পি। ভালো করে কথাটা বোঝার চেষ্টা কর। এখানে এইচ বলতে আমি কি বোঝাচ্ছি? এইচ বলতে বোঝাচ্ছি যেটার জন্যে কোনো চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হলো। ভালো করে শোন কি বলছি, এইচ বলতে কাকে বোঝাচ্ছি? যার জন্যে কোনো চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হলো। তাহলে যার জন্য হলো তাকে বলা হয় কি ম্যাগনেটাইজিং ফিল্ড, অর্থাৎ যার জন্য ম্যাগনেটে পরিণত হবার ফলে তার ভেতরে আবার নতুন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। সে নতুন যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, অর্থাৎ প্রতি একক আয়তনে তার যে চৌম্বক ভ্রামক ক্রিয়েট হয়েছে তাকে আমরা বলেছি কি চুম্বকন, যাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এই দুটো মিলিয়ে আমাদের কি হয়, আমাদের শিখে নিলাম কি নতুন চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাকে আমরা লিখছি কি দিয়ে দেখতো, বি দিয়ে লিখছি। সে বি ইকুয়াল টু আমাদের কত লেখা হয় দেখতো, মিউ নট এইচ প্লাস এম। ওকে, এখান থেকে এই এম এর ভ্যালুটাকেও তোদের কিন্তু অনেক সময় দরকার পড়ে। তার ভ্যালু কত চলে আসবে দেখ, বি বাই মিউ নট মাইনাস এইচ। ওকে, তাহলে এটাও তোর অনেক সময়তে অনেক অঙ্কতেই দরকার পড়ে, এই কথাটাকেও তোরা লিখে রাখবি। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম চুম্বকনের একক কি আসবে, কি কি কাজ করতে হবে সেটাকে দেখে নিলাম। আচ্ছা, এরপরেতে তোর আছে কি দেখতো যে পদার্থের চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রাহিতা, যাকে ইংরেজিতে বলা হয় কি দেখতো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ এ মেটেরিয়াল। দেখ, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিকে অনেক বইয়েতে তোরা দেখবি যে তোর কাই এম দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। ওকে, কাই এম মানে এক্স, সেই এক্সটা একটু টানা লেখা এরকম, সাপেক্ষে লেখা আছে কি এম, মানে কি ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে তোর সাসেপ্টিবিলিটি তাকে বলা হয় কি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। অনেক বইয়ে এটাকে আবার তোর কি দিয়ে লেখা আছে, কে দিয়েও লেখা আছে। ওকে, আচ্ছা এখানে এটা কে নয়, এটা তোরা মাথায় রাখবি, এটা হচ্ছে কি তোর কাপ্পা। এবারে দেখ এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইকুয়াল টু কত হয় তোদের মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে কি এম বাই এইচ। ওকে, এমটা কি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এইচটা কি, এইচটা হচ্ছে কি ম্যাগনেটাইজিং ফিল্ড, তাই তো? তাহলে আমাদের এখান থেকে কথা আসছে কি দেখ, যে বাইরের দিক থেকে প্রয়োগ করা ম্যাগনেটিক ফিল্ডের জন্য, অর্থাৎ চৌম্বক প্রাবল্যের জন্য বাইরের দিক থেকে যেটা প্রয়োগ করেছিলাম সেটাকে আমরা কি বললাম, আমরা বললাম কি ম্যাগনেটাইজিং ফিল্ড, যাকে আমরা বললাম কি চৌম্বক প্রাবল্য বাংলায় বলতে গেলে। ঠিক আছে, তাহলে তার জন্যে আমাদের অর্থাৎ প্রতীক একক চৌম্বক প্রাবল্যের জন্য কতখানি আমাদের এম ক্রিয়েট হলো। এম কে আমরা কি বললাম, এম কে আমরা বললাম কি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা সিম্পল ম্যাগনেটাইজেশন। তাহলে আমাদের যেটা ক্রিয়েট হলো তাকে আমরা বলছি কি পদার্থের চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রাহিতা, যাকে ইংরেজিতে বলছে কি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ এ মেটেরিয়াল। গেল? এবারে দেখ আমাদের এইখানেতে আরো একটা কথা, সেটা হচ্ছে কি দেখতো ভর চৌম্বক প্রবণতা বা ভর চৌম্বক, তাকে বলা হয়েছে কি দেখতো মাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তাহলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিকে আমি যদি রো দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ ঘনত্ব দিয়ে ভাগ করে দিই, তাকে আমরা বলবো কি যে মাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা ভর চৌম্বক প্রবণতা। ওকে, তাহলে এই কথাটাকে তোরা কিন্তু সবাই শিখে নে। এবারে দেখ আমাদের এখান থেকে একটা রিলেশনের কথা, কিরকম রিলেশন,
না চৌম্বক প্রবণতার সাথে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক। হলো চৌম্বক প্রবণতার সাথে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক। দেখ আমরা সবাই কি কি কথা শিখেছি সেটাকে জাস্ট এখানটা থেকে একবার নোট ডাউন করবো, তাহলেই হয়ে যাবে। দেখ আমরা শিখেছি বি ইকুয়াল টু কত হয় মিউ এইচ। আবার আজকে শিখলাম কি পি ইকুয়াল টু কত হয় মিউ নট এইচ প্লাস এম। তাহলে কিছুই কাজ নয়, মিউ এইচ কে সাথে মিউ নট এইচ প্লাস এম কে অ্যাড করে দাও। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে গেছি, দেখ আমরা এখান থেকে পেয়ে গেছি মিউ নট এইচ প্লাস এম। আবার এম, এম মানে আমরা একটু আগে শিখলাম কতখানি শিখলাম কে ইন্টু এইচ। কে মানে আমরা শিখলাম কি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, সেই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু কত হয় আমরা একটু আগে শিখেছি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু হয় হচ্ছে এম বাই এইচ। তাহলে এম ইকুয়াল টু আমি কত লিখতে পারবো, নিশ্চয়ই লিখতে পারবো কে ইন্টু এইচ। তো সেই কথাটাই আমাদের এখান থেকে লেখা হয়েছে যে এম অর্থাৎ ম্যাগনেটাইজেশন বা ইন্টেন্সিটি অফ সেটা ইকুয়াল টু কত লেখা আছে কে এইচ। দুদিক থেকে এইচ কমন নিয়েছি, দুদিক থেকে কি হয়েছে এইচ এইচ কেটে গেছে, গিয়ে আমরা কত পেয়েছি তাহলে দেখ মিউ বাই মিউ নট, সেটা ইকুয়াল টু কত পেয়েছি 1 প্লাস কে। তাহলে সেখান থেকে আমরা কত গেলাম মিউ বাই মিউ নট, যাকে আমরা বলি কি মিউ নট আর, তাহলে তার ভ্যালু কত পেয়ে গেলাম 1 প্লাস কাই। সেখান থেকে আমরা দেখে নিচ্ছি কত কে ইকুয়াল টু মিউ নট আর মাইনাস। ওকে, তাহলে এই রিলেশনটাকে বা এই কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হচ্ছে। এর পরের কথা কিরকম যাব দেখ, এর পরের কথায় যাব হচ্ছে যে এটা দেখ মিউ আর, মিউ আর এর মান আমরা শিখেছি কার ক্ষেত্রে কত হয়, কি কি শিখেছি পড়া চুম্বক মিউ আর এর ভ্যালু একটু কম একের থেকে। তাহলে মিউ আর এর ভ্যালু যদি একের থেকে একটু কম হয় তাহলে তখন তার ক্ষেত্রে কে এর ভ্যালু কি পেয়ে যাব জিরোর থেকে একটু কম। তাই আমরা বলবো কি পড়া চুম্বকের ক্ষেত্রে কে এর ভ্যালু আমাদের কি আসবে ঋণাত্মক আসবে। গেল। আচ্ছা আমি একটু লিখে দিই তোদের সুবিধা হবে। দেখ আমি এখান থেকে কিরকম কথা লিখেছি, আমরা এখান থেকে তিনটে কথা শিখেছি, সেটা হচ্ছে কি দেখ মিউ আর লেস দ্যান, কার ক্ষেত্রে হয় মিউ আর লেস দ্যান 1 হয় হচ্ছে শিখেছি দেখ ডায়াম্যাগনেট। ওকে, এটাকে আমরা শিখেছি কি দেখতো, এটাকে শিখেছি তিরস্চুম্বক। তাহলে দেখ যদি মিউ আর একের থেকে কম হয় তাহলে আমাদের এখান থেকে সাসেপ্টিবিলিটি তার ভ্যালু কত পেয়েছি মিউ আর মাইনাস 1, তার মানে এর ভ্যালুটা কত চলে আসবে লেস দ্যান 0। তাহলে সাসেপ্টিবিলিটির ভ্যালু লেস দ্যান 0 হলে আমরা সেটাকে বলবো কি তিরস্চুম্বক বা ডায়াম্যাগনেটিক। আমরা কি শিখেছি দেখ পড়া চুম্বক, রাইট। পড়া চুম্বক মানে আমরা শিখেছি কি যে মিউ আর তার ভ্যালু কত হয় একের থেকে বেশি হয়, তাহলে তার ক্ষেত্রে যে আমাদের সাসেপ্টিবিলিটি তার ভ্যালুটা কি এসে যাবে গ্রেটার দ্যান 0 আসবে। তাহলে পড়া চুম্বকের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি কি হবে না কে হবে কি আমাদের গ্রেটার দ্যান 0। আর যদি আমাদের বলা হয় কি যে আমাদের অয়স্চুম্বক, ওকে, অর্থাৎ যাকে আমরা বলছি কার কথা না ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তার ক্ষেত্রে আমাদের কি আসবে কে এর মান একের থেকে 0 থেকে অনেক বেশি হবে। তার কারণ কি তার মিউ আর তো কি ছিল একের থেকে অনেক বেশি ছিল, তাহলে একের থেকে অনেক বেশি হলে সেখান থেকে এক বাদ দিলে সেটাও কি আসবে সেই ঘটনাটাও একের থেকে অনেক বেশি, মানে উচ্চমানের ধনাত্মক সংখ্যা। তাহলে সেটা কার ক্ষেত্রে দেখে নিলাম, আর সেটা দেখে নিলাম হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে। ওকে, পরের কথা আসছে দেখ পড়া চুম্বক বা তিরস্চুম্বকের ক্ষেত্রে কে হলো খুবই নিম্নমানের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। পড়া চুম্বক অর্থাৎ আমাদের দেখে নিয়েছি কি না প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি আছে এটা পজিটিভ হয় কিন্তু খুব ছোট একটা পজিটিভ। তিরস্চুম্বক মানে আমরা শিখে নিয়েছি কি ডায়াম্যাগনেটিক, তার ক্ষেত্রে তার ভ্যালু আমরা দেখে নিয়েছি কি খুবই কম ঋণাত্মক। কিন্তু আমাদের যদি সেটা আমাদের ফেরোম্যাগনেটিক হতো, ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা দেখেছি কি তার ভ্যালুটা অনেক বেশি।
কিন্তু যদি আমাদের এখান থেকে কথা আসছে কি এই কাইয়ের ভ্যালু অর্থাৎ আমাদের এই সাসেপ্টিবিলিটির ভ্যালু খুবই কম হয়, মানে অ্যামাউন্টটা খুবই কম হয়, তাদেরকে সহজে ম্যাগনেটে কনভার্ট করা যায় না, তাই সেগুলোকে আমাদের বলা হয়েছে কি অচৌম্বক পদার্থ। ওকে, তাই তাদেরকে বলা হয়েছে কি নন ম্যাগনেটিক মেটেরিয়াল। কিন্তু আমাদের যদি আমাদের অয়স্চুম্বক হয় তার ক্ষেত্রে এর মান কি অনেক বেশি, তাই সেগুলোকে আমাদের বলা হবে কি ম্যাগনেটিক মেটেরিয়াল, বা সেগুলোকে বলা হবে কি আমাদের চৌম্বক পদার্থ। তাহলে চুম্বক পদার্থ কোনগুলো? যাদের ক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালুটা অনেক বেশি। তাহলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলতে আবার কার কথা না, সেটা কাকে ইন্ডিকেট করে? সেটা রিলেটিভ পারমিয়েবিলিটিকেও ইন্ডিকেট করে। তাহলে এই কথাটা কিন্তু আমরা সবাই দেখে রাখবো। এবারে দেখ আমাদের এখান থেকে কি কি কথা লেখা আছে, যে দেখ সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে আমাদের এই সমীকরণগুলোকে আমি কিরকম ভাবে লিখতে পারি। দেখ 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা কোথায় ছিল একবার দেখে নে তো। দেখ বি ইকুয়াল টু কত ছিল, দেখ মিউ নট এন আই, মনে আছে? তাহলে আজকে আমাদের এখানটা থেকে কোন জায়গাটাতে পৌঁছে গেলাম আমরা, দেখ বি ইকুয়াল টু ছিল কত দেখেছি মিউ নট এন। এবারেতে আমাদের সেখান থেকে তাহলে এইচ এর ভ্যালু কত আসবে? এইচ এর ভ্যালু আসছে দেখ আমাদের লিখি একবার, বি ইকুয়াল টু আছে কত দেখ মিউ নট এন। সেখান থেকে আমরা লিখছি কি এইচ এর ভ্যালু, এইচ ইকুয়াল টু আমরা কত শিখেছি দেখ না, এইচ ইকুয়াল টু আমরা শিখেছি হচ্ছে যে তোর বি বাই মিউ নট, মানে সেখান থেকে তার ভ্যালু কত চলে আসবে এনআই। কিন্তু যদি সেটা সিজিএস পদ্ধতিতে হয় সেটাকে আমাদের লিখতে হবে কত 4 পাই এন। এটুকুনি কথা তোরা কিন্তু শুধু এখানটা থেকে দেখে নিবি। এরপরে তোদের কি আছে দেখ বিএইচ কার্ভ। আচ্ছা, বিএইচ কার্ভের সময় কি বলা আছে দেখ, পরাচুম্বক এবং তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে বিএইচ লেখচিত্রটি কিরকম ধরনের হয় না মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ এখানটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে দেখ এইচ এর ভ্যালু বাড়ালে বি এর ভ্যালু অটোমেটিক বাড়তে থাকবে। এইচ মানে কি বাইরের দিক থেকে যে আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি তার ভ্যালু বাড়াতে থাকলে বি এর ভ্যালুও বাড়তে থাকবে। তাই এখানে গ্রাফটা কিরকম দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে। কিন্তু যদি সেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে কি অয়স্চুম্বক পদার্থ হয়, অয়স্চুম্বক পদার্থ হলে এইচ বাড়ানোর সাথে সাথে যে বি সম্পূর্ণরূপে লিনিয়ারলি বাড়বে তা কিন্তু নয়, সেখানটা থেকে সেটা কি আসবে এরকম কার্ভের মতন বাড়বে। কেন কার্ভের মতন বাড়বে না, তার ভেতরেতে যে ম্যাগনেটিক ডোমেন গুলো আছে, কিসের কথা বললাম ম্যাগনেটিক ডোমেন, সেই ম্যাগনেটিক ডোমেন গুলোর ভ্যালু একটা নির্দিষ্ট দিকে ওরিয়েন্ট হবার পরে তাদের আর কিছু ওরিয়েন্ট হওয়ার থাকে না। তাই সেখান থেকে আমাদের ঘটনাটা ঘটে যায় কি যে বি এর ভ্যালু যেটা তৈরি হচ্ছে সেটা একটা সার্টেন জায়গাতে পৌঁছে যাবার পর ফিক্সড হয়ে যায়। তাই সেখানেতে আমাদের এই গ্রাফটাকে এরকম ভাবে দিয়ে দিয়েছে। তাই এটা হয়ে গেল কি আমাদের বি ভার্সেস এইচ গ্রাফ। এবারেতে দেখ আমি একটুখানি তোদের এই বি ভার্সেস এইচ গ্রাফটাকে যদি ডিসক্রাইব করি, আমাদের যেতে হবে কোথায় দেখ পরের পাতাটাতে।
পরের পাতাতে আমাদের এখানটা থেকে কিসের কথা বলা আছে দেখ, ধরে নে আমাদের কাছে কোনো একটা অয়স্চুম্বক পদার্থ আছে, অর্থাৎ আমাদের কাছে আছে কি একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আছে। তার মধ্যে আমরা করছি কি যে তার এইচ এর ভ্যালুটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। বাড়াতে থাকলে আমরা কি দেখবো, তার মধ্যে বি এর ভ্যালু আস্তে 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 ইনক্রিজ করবে। এবার আমার হঠাৎ করে শখ গেল যে আমি এইচটাকে কমাবো, কমালে আমাদের অটোমেটিক কি আসা উচিত, বিও কমে আসা উচিত। কিন্তু সে যে রাস্তা বরাবর গেছে সেই রাস্তা বরাবর ফিরবে না, তার বদলে একটা অন্য রাস্তা বরাবর সে ফিরবে। তার মানে আসছে কি দেখ, এই জিরো হয়ে গেলেও বি জিরো হবে না, অর্থাৎ বাইরের দিক থেকে যে তুই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছিলিস, অর্থাৎ ম্যাগনেটাইজিং ফিল্ড, সেটা জিরো হয়ে গেলেও কিন্তু বি এর মান জিরো হবে না, অর্থাৎ সেখানেতে কিছুটা ম্যাগনেটিক ফিল্ড রয়ে যাবে। এই যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ওখানটাতে রয়ে গেল, সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বলি কি ওই চৌম্বক পদার্থের ধারণ ক্ষমতা, যাকে আমরা ইংরেজিতে বলি কি রিটেনটিভিটি। এবার আমি যদি করি কি যে আরো এইচ এর ভ্যালু নেগেটিভ করি, তখন একটা সময় আসবে যে এইচ এর কিছুটা ঋণাত্মক ভ্যালুর জন্য বি এর মানটা জিরো হয়ে যাবে। তাহলে যে এইচ এর মানের জন্য বি এর মানটা জিরো হয়ে যায়, সেটাকে আমরা বলি কি দেখতো কোয়ারসিভিটি। ওকে, তাহলে সেটাকে আমরা বললাম কি কোয়ারসিভিটি। বোঝা গেল কথাটা? বা তাহলে একটা যেরকম আমরা কথা শিখলাম কি চৌম্বকের একটা আমাদের ধারণ ক্ষমতা থাকে, আরো একটা জিনিস থাকে সেটা আসছে কি সহনশীলতা। ওকে, তাহলে একটা গেল কি রিটেনটিভিটি, আর একটা যাচ্ছে কি কোয়ারসিভিটি। সেই কোয়ারসিভিটিটাকে আমরা বলি কি সহনশীলতা। তাহলে দেখ আমরা এইচ জিরো করলেও যদি বি এর মান জিরো না হয়, তাহলে যতটা বি এর মান রয়ে যায় তাকে আমরা বললাম কি, তাকে বললাম হচ্ছে আমরা রিটেনটিভিটি। আর এইচ এর ভ্যালু নেগেটিভ করলে যে নেগেটিভ ভ্যালুর জন্য বি এর মান জিরো হয়ে যায় তাকে আমরা বললাম কি কোয়ারসিভিটি। বাংলায় তাকে বলা হয় কি সহনশীলতা। এরপরেতেও যদি আমরা এইচকে আরো নেগেটিভ করতে থাকি, তখন আমাদের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা আমাদের এরকম ভাবে নিচের দিকে আরো নামতে থাকে। তারপরে আবার এইচকে বাড়ালে সেরকম যাবে। একবার এই সাইকেলটা কমপ্লিট হয়ে যাবার পরে যতই আমরা এইচকে বাড়াই আর কমাই না কেন, সে কিন্তু এই লুপটাকে আর ছাড়বে না, এই লুপটার মধ্যেই সে ঘোরাফেরা করতে থাকবে। গেল কথা? তাহলে এই লুপটার মধ্যে ঘোরাফেরা করলে আমাদের এখান থেকে কি আসবে, প্রত্যেকটা লুপের মধ্যে মানে প্রত্যেকবার পজিটিভ করছি এইচ কার নেগেটিভ করছি, তার মধ্যে আমাদের কি আসবে একটা এরিয়া রয়ে যাবে। এই যে এরিয়াটা, এই এরিয়াটাই কাকে ইন্ডিকেট করে, এই এরিয়াটাই ইন্ডিকেট করে হচ্ছে যে একবার ঘুরে আসার জন্য কতখানি এনার্জি লস হচ্ছে। এই যে এনার্জি লস হচ্ছে সেটাকে আমাদের বলা হচ্ছে কি যে আমাদের হিস্টেরেসিস লুপ, বা আমাদের প্রত্যেকবার যেটা হচ্ছে এই ঘটনাটাকে গ্রাফটাকে বলা হচ্ছে কি হিস্টেরেসিস। তাহলে একবার এরকম যাওয়ার আসা, অর্থাৎ হচ্ছে কি একটা সাইকেল চুম্বকনকে কমপ্লিট করা, সেই যে জিনিসটা, সেই জিনিসটাকে আমাদের বলা হয় কি হিস্টেরেসিস লুপ অফ এ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, তাহলে এই ঘটনাটাকে তোদেরকে শিখিয়ে দিলাম, তোরা সেটাকে একটুখানি শিখে রাখবে। আরেকটি কথা বলছিলাম, দেখ হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলটি, অর্থাৎ এই যে এরিয়াটা, এর ভেতরে লুপের ভেতরে যে এরিয়াটা, সেটাকে বলা হয় কি চুম্বকনের একটি সম্পূর্ণ চক্রের জন্য পদার্থের একক আয়তনে শক্তিফল, অর্থাৎ পার ইউনিট ভলিউমে কতখানি আমাদের এনার্জি ওয়েস্ট হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে কি আমাদের এই হিস্টেরেসিস লুপটা ইন্ডিকেট করে। গেল? এবারেতে কথা আসছে কি দেখ, এবারেতে কথা আসছে দেখ যে মেটেরিয়াল গুলোর জন্য আমাদের এই যে লুপের কার্ভটা, এই লুপের কার্ভটা ওকে সরি
আমাদের এখান থেকে বিএইচ কার্ভটাকে একবার আমি ড্র করে নিই। দেখ এদিকে বি, এদিকটাতে এইচ। আমরা দেখে নিলাম কি এই লুপ গেছে, তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম কি এই কার্ভটাকে আমরা পেয়েছি। যে লুপের ক্ষেত্রে অর্থাৎ যে মেটেরিয়ালের ক্ষেত্রে এই এরিয়াটা অনেক বেশি, ওকে, সেটাকে আমরা বলি কি যে আমাদের স্থায়ী চুম্বক। আর যার ক্ষেত্রে এই এরিয়াটা অনেক ছোট হয় তাকে আমরা বলি কি তড়িৎ চুম্বক। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটা কথা, স্থায়ী চুম্বকের ক্ষেত্রে আমাদের রিটেনটিভিটি এবং কোয়ারসিভিটি অর্থাৎ সহনশীলতা এবং আমাদের ক্ষেত্রে কিসের কথা বলছি দেখ, আমাদের ধারণ ক্ষমতা, এই দুটোর মান কিন্তু আমাদের অনেক বেশি। আর যদি সহনশীলতার ধারণ ক্ষমতার মান কম হয় তাকে আমরা বলবো কি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেট। ওকে, তাহলে দেখ সহনশীলতা আর ধারণ ক্ষমতা কার ক্ষেত্রে বেশি হয়, সেটা আমরা জানি লোহার ক্ষেত্রে বেশি হয়। কিন্তু কাঁচা লোহার ক্ষেত্রে আমরা জানি কি এই সহনশীলতার ধারণ ক্ষমতার মানটা অনেকটা কম হয়। তাই কাঁচা লোহা দিয়ে আমাদের কি তৈরি করা হয় না, আমাদের ওই ইলেকট্রোম্যাগনেটকে তৈরি করা হয়। তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের সহজ কথা আমাদের কিন্তু মাথায় রেখে দিতে হবে, কোন মেটেরিয়ালকে দিয়ে আমি স্থায়ী চুম্বক তৈরি করব আর কোন মেটেরিয়ালকে দিয়ে আমি অস্থায়ী চুম্বক অর্থাৎ আমাদের ইলেকট্রোম্যাগনেট তৈরি। আচ্ছা, এরপরেতে তোরা এই পার্থক্যটাকে সবাই খুব ভালো করে করে যাবি। আমি বলে রাখছি, দেখ কোন পাতাতে, পেজ নাম্বার 444। অর্থাৎ এই অয়স্চুম্বক পদার্থ, পরাচুম্বক পদার্থ এবং তিরস্চুম্বক পদার্থ এর যে পার্থক্যটা, এই পার্থক্যটা থেকে এই টেবিলটা থেকে তোদের বোর্ডের পরীক্ষায় কোয়েশ্চেন আসার বেশ ভালো চান্সেস আছে। তাই তোরা এই পাতাটাকে খুব ভালো করে দেখে যাবে। ওকে, বিশেষ করে এই পাতাটার মধ্যে তোরা এই পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার 6 এবং পয়েন্ট নাম্বার 7 এই তিনটে পয়েন্টকে কিন্তু একটু গুরুত্বের সাহায্যে দেখে যাবি। অনেক জায়গার স্কুলেতে আমি দেখেছি কি এই জায়গাটা থেকে কোয়েশ্চেন করতে হয়। ওকে, আচ্ছা, এখান থেকে এই পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউটা তোরা রেডি করবি। পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ এর মধ্যে তোদেরকে খালি একটা কথা আমি বলে রাখি, সেটা আসছে কি আমাদের এই লোহার 20 তাপমাত্রা, লোহার 20 বিন্দু, যেটা আমরা জানি মোটামুটি কত হয়, ওই 780-র কাছাকাছি হয়, সেটাকে তোরা রেডি করে যাবি। ঋণাত্মক চৌম্বক প্রবণতা বিশিষ্ট পদার্থ কত হলো সেটাকে তোরা রেডি করে যাবি। বাকিগুলোকে যদি পারিস তো তোরা রেডি করে যাস। এরপরে তো আছে কি দেখ ভূচম্বক ক্ষেত্র। ভূচম্বক ক্ষেত্র আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, এটুকুনি কথা তোদের সাথে রইলো, তোরা এটাকে ভালোভাবে করার চেষ্টা করিস। কিন্তু হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ওই টেবিলটা কিন্তু আমাদের ক্ষেত্রে করে যাওয়ার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই টেবিলটাকে কিন্তু তোরা সবাই ভালোভাবে দেখে যাবে, সেটাকে কিন্তু যে কেউ যেন অবহেলা করিস না। ওটা থেকে কিন্তু একটা বেশ ভালো রকমের কোয়েশ্চেন হওয়ার আমাদের চান্স আছে। ওকে, তাহলে তোদের কিসের কথা বললাম কিন্তু তোরা ভালো করে মাথায় রেখে যাবি। লোহার 20 টেম্পারেচারের ভ্যালু 780°C, কিন্তু কিছু কিছু জায়গাতে অ্যান্সারটা আবার কেলভিনে দিয়ে দেয়, সেই জায়গায় কিন্তু আবার আমরা অনেকেই ভুল করে চলে আসি। কেলভিনে হলে সেটা আসবে কার কাছাকাছি, 1100-র কাছাকাছি, বা সেটা আসবে কত, 1043 কেলভিন। আর আমাদের যদি তো ডিগ্রি সেন্টিগ্রেডে দেয় সেটার ভ্যালু আসবে কত, 770°C। এই কথাটাকে কিন্তু মাথায় রেখে যাবে। লাস্ট এটাকে কিন্তু তোদের আমি ইনক্লুড করে দিই।
তাহলে তোদের এই অবধি থাক, পরের দিনে তো আমরা ভূচম্বকত্বকে নিয়ে ডিসকাশন করব। আশা করব সেই জিনিসটাও তোদের কমপ্লিট করে দিতে পারবো। আরো একবার তোদেরকে এই কথাটা আমরা মনে করিয়ে দিই প্রতিদিনের মতন, যে ক্লাস 11-12 এই বিনামূল্যে কোর্সটা তোরা মজা উঠা, এবং তোরা তোদের বন্ধুদের সাথেও এটাকে শেয়ার করিস। আমাদের কিন্তু বেসড অন লেটেস্ট প্যাটার্ন 2020-25 নিয়ে এই ডিসকাশনটা করা হচ্ছে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স তিনটে সাবজেক্টকেই আমরা কিন্তু সমানভাবে ডিসকাশন করছি। ওকে, এই কথা নিয়ে থাক আজকের মতো। বাকি কথা তোদের সাথে হবে পরের ক্লাসে ভূচম্বকত্বের ডিটেলস ডিসকাশন নিয়ে। বাই বাই।